এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো যে আজকে লাইভ ক্লাসটিতে আলোচনা করা হবে জীববিজ্ঞানের জীবের পরিবহন চ্যাপ্টারটি নিয়ে। প্রথম অংশটিতে আলোচনা করব হচ্ছে উদ্ভিদে কিভাবে পরিবহন করে। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা কি করবে? তারা অবশ্যই সবসময়ের মতো আমাদের সাথে সবসময়ের মতো কে কোন জায়গা থেকে আছো তোমাদের স্কুলের নামটি আমাকে লিখে দেবে। কেউ যদি থাকো কলেজে অবশ্যই আমাকে সেটাও জানিয়ে দেবে, কমেন্টে জানিয়ে দেবে। এবং একই সাথে তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ডরা কিন্তু থাকে যারা কিন্তু জানে না কখন লাইভ ক্লাসটি শুরু হচ্ছে। সেজন্য কি করতে হবে? অবশ্যই শেয়ার করে দিতে হবে যাতে করে ফ্রেন্ডরা একসাথে লাইভ ক্লাসটি করতে পারে। আচ্ছা, এখন তোমরা শেয়ার করতে থাকো, ততক্ষণে আমি বলতে থাকি আজকে লাইভ ক্লাসটিতে কি কি আলোচনা করব। ফার্স্ট লাইভ ক্লাসটিতে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে উদ্ভিদ এবং পানির মধ্যে আসলে সম্পর্কটা কি ধরনের, বা উদ্ভিদের কেন আসলে পানি প্রয়োজন। এখন তুমি চিন্তা করো, তুমি একটা জীব, উদ্ভিদ অবশ্যই একটা জীব। এখন তোমার যেমন বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, তোমার যেমন কোনো কিছু একটা খাওয়ার পরে পানির প্রয়োজন হয়, তাছাড়া মনে করো আমাদের প্রচুর পানি পিপাসা হয়, ঠিক একইভাবে যেহেতু উদ্ভিদ একটা জীব, উদ্ভিদেরও নিশ্চয়ই তাহলে পানির প্রয়োজন আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উদ্ভিদ খাবার তৈরি করার জন্যই আসলে উদ্ভিদের পানিটা দরকার পড়ে। মানে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে এবং সেখানে কি কি লাগে? সেখানে লাগে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি। আচ্ছা, এখন একই সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মনে করো যে এটা একটা উদ্ভিদ কোষ। আমরা চারপাশে কোষ প্রাচীর দেখতে পাচ্ছি এবং দেখো এখানে কি কি আছে? নিউক্লিয়াস আছে, এগুলো অবশ্যই হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে কোষ গহ্বর, এবং গহ্বরটা একটু বড় কেন বলো তো? কারণ হচ্ছে এটা একটা উদ্ভিদ কোষ। এবং চারপাশে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীর। আচ্ছা, এখন এই যে সাইটোপ্লাজমটা দেখতে পাচ্ছি, এই সাইটোপ্লাজমে মূলত প্রচুর পরিমাণে কি থাকবে? পানি থাকবে। এবং সাইটোপ্লাজমের অধিকাংশ অংশই পানি। সাইটোপ্লাজমে আর কি কি থাকে? উদ্ভিদের কোষের মধ্যে যে সকল অঙ্গাণু প্রয়োজন সেই সকল অঙ্গাণুগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে অনেকটা। তো এখন কথা হচ্ছে যে প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীরটা বাদ দিয়ে ভেতরে যে জীবিত অংশটা আছে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এখন চিন্তা করো, এই কোষের সাইটোপ্লাজমের পানিটা যদি না থাকে তাহলে কি হবে? কোষটা আসলে মৃত কোষ হতে থাকবে। কারণ হচ্ছে পানি জিনিসটা ওদের যে কোনো কিছু পরিবহন করার জন্য কোষের ভিতরে, সেখানে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করে। মাধ্যম একটা যদি না থাকে, একটা জিনিস একটা জায়গা থেকে অবশ্যই যেতে পারবে না। সহজভাবে চিন্তা করো, তুমি যখন রাস্তায় বের হচ্ছে, তুমি যদি কোনো একটা গাড়ি কিছু না পাও তাহলে একটা জায়গা থেকে কিন্তু আরেকটা জায়গা যেতে তোমার কষ্ট হবে, বা অনেক ক্ষেত্রে তুমি কিন্তু আসলে যেতেই পারবে না। তার মানে হচ্ছে পানি তাহলে কি প্রয়োজন? প্রোটোপ্লাজমকে সজীব রাখতে পানির প্রয়োজন। এছাড়া আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে কমেন্ট করছো, তো তোমরা কমেন্ট করতে থাকো, একটু পরে আমি তোমাদের কমেন্ট পড়ছি। এছাড়া আরেকটা যেটা জিনিস, যে প্রস্বেদন এবং সালোক সংশ্লেষণ দুটো শব্দ আমরা শুনেছি এর আগে। তো সালোক সংশ্লেষণ সম্পর্কে বলেছি যে সেখানে পানি ব্যবহার করে খাবার তৈরি করছে। এখন প্রস্বেদন জিনিসটা কি? প্রস্বেদন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে উদ্ভিদ তার দেহের ভেতরের অতিরিক্ত পানিটাকে বাহিরে ছেড়ে দিচ্ছে, বিভিন্ন কারণে ছেড়ে দিচ্ছে। তো সেটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। আরেকটা জিনিস যেটা তোমাদের বইয়ের পয়েন্টে বলা আছে হচ্ছে যে পানি একটা দ্রাবক হিসেবে কাজ করে। একটু আগে আমি বলেছি যে সাইটোপ্লাজমের পানিটা আসলে একটা মাধ্যম হিসেবে কাজ করছে পরিবহনের। ঠিক একইভাবে কোনো একটা খাবার, মনে করুন গ্লুকোজটা এই সাইটোপ্লাজমের দ্রবীভূত অবস্থায় থাকছে, বিভিন্ন আয়ন দ্রবীভূত অবস্থায় থাকছে। তার মানে কি?
একটা দ্রাবক যদি না থাকে সেটা কিন্তু দ্রবীভূত হতে পারছে না, কোনো একটা দ্রবণ তৈরি করতে পারছে না, এবং সেখানে সবচেয়ে ভালো দ্রাবক হিসেবে কাজ করে হচ্ছে পানি। এই কারণে আসলে উদ্ভিদের প্রত্যেকটা কোষে পানির সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন বারান্দায় কোনো একটা গাছ লাগাই, টবে একটা গাছ দেখি, বা হয়তো বাসার পাশে বা স্কুলের মধ্যে মাঠের মধ্যে কোনো একটা গাছ দেখছি, অনেক সময় দেখতে পাই যে গ্রীষ্মকালে গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে, বা অনেক সময় অনেকদিন পানি না দিলে গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে। তার মানে হচ্ছে যে পানির সরবরাহ যদি ঠিকঠাক মতো না থাকে গাছের কোষগুলো আস্তে আস্তে মারা যাবে। তো আমি দেখি আমাদের সাথে লাইভ ক্লাসে কে কে আছে। আমাদের সাথে লাইভ ক্লাসে আছে হচ্ছে বাড়িউল, সারোয়ার জাহান রাফিন আছে লালমনিরহাট থেকে, জাহির খান আছে। ও জিজ্ঞেস করেছে এটা কোন ক্লাস, এটা হচ্ছে এসএসসি জীবে পরিবহন 6ষ্ঠ অধ্যায়ের উপর ক্লাস। জিরান রয়েছে, সে বলছে কেন কমেন্ট করছি না, এখন কমেন্টটা পড়ে দিলাম। নিলয় রয়েছে, আরিফুল ইসলাম রয়েছে ফুলবাড়ি গভর্নমেন্ট কলেজ দিনাজপুর থেকে, মোবাশ্বের হোসেন মিলন রয়েছে, রহমত আলী রয়েছে, জুয়েল সরকার রয়েছে, জাহিদুল ইসলাম, সোহেল প্রধান, রাফিও খান, রোমান, অনিক, জাহিদুল ইসলাম, উজ্জ্বল হাসান, তোমাদের অনেকেই রয়েছে আমাদের সাথে ক্লাসটি দেখছো। তো তোমরা ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে সবাই একসাথে ক্লাসটি করতে পারে। তো ক্লাসের এই পর্যায়টাতে কিন্তু একদম প্রথমে উদ্ভিদ আর পানির মধ্যে একটা সম্পর্ক আমি তোমাদের বলে দিলাম। এখন দেখো আমার হাতে একটা জিনিস আছে, এটা নিশ্চয়ই আমরা সবাই চিনি, এটা একটা আলু। এখন প্রশ্ন হচ্ছে আলুটা তো আসতো না, এটা অর্ধেক করে আমি কেটে ফেলেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। আলুটাকে আমি কেটে আসলে কি করেছি সেটা হচ্ছে যে আলুটাকে কেটে আমি এই ধরনের একটা কাপের মতো অংশ তৈরি করেছি। দেখতে পাচ্ছি নিশ্চয়ই অর্ধেক আলুটা কেটে আমি এই ধরনের একটা কাপের মতো অংশ তৈরি করেছি। এখন এটা আসলে আলুই, মাঝের অংশটা আমি বের করে দিয়েছি। এখন কি করব, এই মাঝের অংশটাতে আমি কিছু একটা রাখবো। কি রাখবো? আমার এখানে চিনি আছে, আমি করব কি এই মাঝের অংশটাতে চিনির একটা দ্রবণ রাখবো। চিনির দ্রবণটা এমন হবে যেটা খুবই ঘন একটা দ্রবণ হবে। তো চিনির দ্রবণটা রাখবো কিভাবে, মনে করো যে এটা যদি আলুর অংশটা হয় এবং এই অংশটা হচ্ছে ফাঁকা অংশ, আমি কি করছি এইখানে চিনির একটা দ্রবণ দিচ্ছি, এবং দ্রবণটা এমন ভাবে দিব যাতে এই পুরো আলুর অংশটার দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত দ্রবণটা থাকে, এবং খুব ঘন একটা চিনির দ্রবণ আমি দিব। তো এই দ্রবণটা দেওয়ার পরে কি করব, পেট্রি ডিশের মধ্যে এই আলুটাকে রাখতে হয়। তো আমাদের এখানে পেট্রি ডিশ নেই, তো আমি একটা বাটি নিয়ে এসেছি, বাটিটার মধ্যে আমি রাখবো এবং বাটিটাতে আমি পানি দিব। পানি দিলে কি হবে, আলুটার মোটামুটি এতটুকু অংশ পর্যন্ত আমি পানি দিয়ে রাখবো। পানি দিয়ে রাখার পরে আমি সেটা কিছুক্ষণ রেখে দিব, কিছুক্ষণ বলতে একদম এই লাইভ ক্লাসটা শেষ পর্যন্ত রেখে দিব। কাজটা কেন করছি সেটা লাইভ ক্লাসের শেষে তোমাদেরকে বলবো। তো তোমরা মনে রাখো যে আমি আলু কেটে রেখে দিয়েছি এবং আলুর অংশের ভেতরে আমি চিনির একটা দ্রবণও রেখে দিয়েছি। তো তোমাদের কাজ হচ্ছে লাইভ ক্লাসে একদম শেষের দিকে আমাকে কমেন্ট করে বলে দাও যে আপু একটা আলু রয়ে গেছে, এখনো আলু সম্পর্কে এখনো বলা হয়নি। তো আমাদের আলুর অংশটি তৈরি হয়ে গেছে, আলুটা রেখে দেওয়া হয়েছে, লাইভ ক্লাসের একদম শেষে আলুটা দেখানো হবে। আচ্ছা, এখন আসি আমাদের পড়ায়। আমাদের এখানে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। উদ্ভিদ আর পানির পরিবহন সম্পর্কে জানতে হলে বা উদ্ভিদ দেহের ভেতরের পরিবহন সম্পর্কে জানতে হলে প্রথমে একটা শব্দ আমরা দেখেছি, অনেকে শুনেছি, ইমবাইবিশন। ইমবাইবিশন জিনিসটা কি? ইমবাইবিশন সম্পর্কে যদি বলতে যাই তাহলে প্রথমেই তোমাদের একটা জিনিস মনে করতে হবে। জিনিসটা হচ্ছে যে মনে করো বর্ষাকালে আমরা কিন্তু দেখতে পাই আমাদের বাসার যেসব দরজা রয়েছে সেগুলো কি হয়, একটু ফুলে যায়, তাই না? যখন লাগাতে যায় একটু সাউন্ড হয়, তাই তো? আবার মনে করো একটা
একটা উদ্ভিদের যে বীজ রয়েছে, যেখান থেকে উদ্ভিদটা তৈরি হচ্ছে, সেখানে কি ঘটে, উদ্ভিদটাকে মাটির নিচে আমি যখন দিচ্ছি, সেখান থেকে মাটির নিচ থেকে মাটিটাকে ভেদ করে উদ্ভিদটা গজাতে থাকে, উদ্ভিদের পাতা দুটো বের হয়ে আসে, তাই না? এখন ইমবাইবেশন জিনিসটা কি? ইমবাইবেশন জিনিসটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে মূলত কিছু পদার্থের গায়ে পানি জমা হয়। পানি জমা হয়, আমি কথাটা বলছি, এটা মনে কর একটা পদার্থ, এটা মনে কর একটা পদার্থ, এইখানে তার গায়ের মধ্যে পানিগুলো এসে লেগে থাকবে। এমন না যে পদার্থটার ভেতরে পানিটা ঢুকে যাচ্ছে, তার বাহিরে পানিগুলো গায়ে লেগে থাকবে। এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা হচ্ছে ইমবাইবেশন। এখন ইমবাইবেশনের ফলে কি ঘটে? ইমবাইবেশনের ফলে সেই যে আমি একটা দরজার কথা বললাম, দরজাটা যখন বর্ষাকাল আসে, বর্ষাকালে কি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, পরিবেশের মধ্যে প্রচুর জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পানি রয়েছে আমাদের পরিবেশের মধ্যে তখন থাকে। এর ফলে কি হয়, দরজার যে কাঠটা, সেটা কিসের তৈরি? সেলুলোজের তৈরি। এখন সেই সেলুলোজ এমন একটা পদার্থ যাদের পানির প্রতি আসক্তি আছে। আসক্তি থাকার ফলে কি হয়, মনে কর এটা যদি একটা সেলুলোজের অণু হয়, তার চারপাশে এভাবে পানি জমা হবে। এখন চিন্তা করো, আগে হয়তো সেলুলোজের অণুগুলো এইভাবে ছিল, এখন এদের মাঝে মাঝে পানির অণু গিয়ে জমা হচ্ছে, তাহলে কি হবে? এটা যদি সেলুলোজের অণুটা হয়, এইখানে পানি এভাবে জমবে, এই মাঝখানেও পানি এভাবে জমতে থাকবে, এটার গায়েও পানি কিন্তু জমতে থাকবে। খুব সহজভাবে বুঝতে পারছি, এখানে আসলে পুরো আয়তনটা দেখতেই পাচ্ছি যে বেড়ে গিয়েছে, তাই না? পুরো আয়তনটা বেড়ে যাওয়ার ফলে কি হয়, দরজাটা ফুলে যায়, এর ফলে সেটা দরজাটা লাগাতে খুব কষ্ট হয় আমাদের। তো এটা হচ্ছে ইমবাইবেশন একটা খুবই সুন্দর উদাহরণ। এছাড়া আরেকটা উদাহরণ যেটা বলেছি, যে উদ্ভিদটা মাটির নিচ থেকে গজাচ্ছে, সেখানে কি হয়, বীজ যেটা, সেই বীজটা যখন তুমি লাগাচ্ছ, তারপরে যখন তুমি পানি দিচ্ছ, তখন বীজটা আস্তে আস্তে ফুলে যেতে থাকে। ফুলে গেলে কি হয়, তার ভেতরের চারপাশে যে মাটিটা ছিল, মাটিটাকে সে ধাক্কা দিতে পারে। মাটিটাকে সে যখন ধাক্কা দেয়, তাহলে কি আশেপাশে মাটিটা একটু আলগা হয়ে গেল। আলগা হয়ে যাওয়ার ফলে কি হয়, যখন উদ্ভিদের পাতাটা বের হবে, উদ্ভিদের যে মুকুলটা বের হবে, ভ্রূণ মুকুলটা, সেটা খুব সহজে বের হতে পারে, নয়তো কিন্তু মাটি চাপা পড়েই বীজগুলো থাকতো। তার মানে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমে ইমবাইবেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং একই সাথে আমরা খুব সাধারণ উদাহরণ হিসেবে বলতে পারি যে বর্ষাকালে আমাদের যে সকল দরজা থাকে বা কাঠ জাতীয় পদার্থের মধ্যে আসলে ইমবাইবেশনটা ঘটতে থাকে, বর্ষাকালে সবথেকে বেশি পরিমাণে ঘটে। তো এটা ছিল হচ্ছে ইমবাইবেশন। ইমবাইবেশনের ফলে কি হয়, পানিটা শোষিত হচ্ছে, পদার্থের ভেতরে ঢুকছে না, বাইরে থেকে যাচ্ছে, বাইরে পদার্থের গায়ে লেগে থাকছে। আচ্ছা, এখন আরো কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বা কোনো একটা দ্রব যেতে পারে। তেমন একটা পদ্ধতি হচ্ছে ব্যাপন। ব্যাপনকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে ডিফিউশন। এখন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে দ্রবণ জিনিসটা কিভাবে হয়। যে কোনো একটা দ্রবণে আমরা কি দেখি, দ্রব দেখি এবং দ্রাবক দেখি। দ্রাবক কি? দ্রাবক হচ্ছে যেটার মধ্যে দ্রবটাকে দিয়ে আমরা জিনিসটা একটা দ্রবণ তৈরি করি। যেমন যে চিনির একটা শরবত যখন আমরা তৈরি করি, তখন কি করি, পানির মধ্যে চিনি দেই এবং সেটা গুলানোর পরে একটা চিনির শরবত তৈরি হয়। দ্রাবকটা কি তাহলে? দ্রাবক হচ্ছে পানি। দ্রবটা কি তাহলে? চিনি বা লবণের যদি আমরা কোনো দ্রবণ তৈরি করি, তাহলে সেটা হবে এক ধরনের লবণ, এবং সেটা কি একটা চিনির শরবত বা একটা দ্রবণ হিসেবে তৈরি হবে। তো এখন ব্যাপনে যেটা ঘটে, মনে করো আমি এখানে দাঁড়িয়ে একটা পারফিউমের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি পারফিউমের বোতলটা চাপ দিলে কি হবে, পারফিউমটা ভেতর থেকে বের হয়ে আসবে।
এখন আমি এখানে দাঁড়িয়ে থেকে পারফিউমের গন্ধটা খুব তীব্রভাবে কিন্তু পাবো। চিন্তা করো এই রুমের বাহিরে যদি কেউ থাকে এবং আমি যদি এই রুমের দরজাটা খোলা রাখি তাহলে কি ঘটবে? এই রুমের দরজাটা যদি খোলা থাকে, বাহিরে যদি কেউ থাকে, সে কিন্তু কিছুক্ষণ পর পারফিউমের গন্ধটা পাবে, হালকা হলেও কিন্তু পারফিউমের গন্ধটা সে পাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? আমরা যদি একটা মনে করো একটা রুমের চিত্র যদি এভাবে আঁকতে যাই, মনে করো এটা একটা রুম, এইখানে পারফিউমের গন্ধটা অনেক তীব্র। এই পুরো রুমে আরো কি বায়ুর অণু রয়েছে, বায়ু রয়েছে, বিভিন্ন ধরনের অক্সিজেন রয়েছে, অক্সিজেনের অণুগুলো রয়েছে, বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এখন কি হবে? এই যে পারফিউমের যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকবে এবং ছড়িয়ে যাবে কিভাবে? এই যে বায়ুর বিভিন্ন গ্যাসের অণু রয়েছে সেই গ্যাসের অণুগুলো চারপাশ দিয়ে এই পারফিউমের অণুগুলোকে এভাবে ঘিরে রাখতে থাকবে। তাহলে দেখি যে কালো ডটগুলো যদি সাধারণ বাতাসের অণুগুলো হয় এবং এই লাল ডটগুলো যদি পারফিউমের হয়, তাহলে কি দেখতে পাচ্ছি? চারপাশে এই লাল ডটগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, তাই না? তার মানে এইখানে যখন আমি ছিলাম, আমি এটার গন্ধ পাচ্ছিলাম, এখানে যদি আরো একজন থাকে সে কিন্তু আস্তে আস্তে গন্ধটা পাবে। এই যে ঘটনাটা ঘটলো, এখানে আসলে কি ঘটলো? একটা জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধীরে ধীরে চলে যাচ্ছে। আমরা যদি এই বায়ুটাকে দ্রাবক হিসেবে কল্পনা করি আর যদি পারফিউমের অণুগুলোকে দ্রব্য হিসেবে কল্পনা করি, তাহলে দ্রব্য জিনিসটা কি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে চলে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ব্যাপন। ব্যাপন বলতে তাহলে আমরা প্রথমে বলতে পারি কি কি? যে ব্যাপন হচ্ছে এক ধরনের ভৌত প্রক্রিয়া। এটা কোনো প্রকারের রাসায়নিক বিক্রিয়া কিন্তু হচ্ছে না, জাস্ট এটা একটা ভৌত প্রক্রিয়া। এবং একই সাথে কি হবে? দ্রবটা আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে যেতে থাকবে, দ্রব ছড়িয়ে যেতে থাকবে। এখন পারফিউমের তো কোনো আর রং দেখছিলাম না, বায়ুরও কোনো রং দেখছিলাম না, তো আমরা নিশ্চয়ই কল্পনা করতে একটু কষ্ট হতেই পারে। আরো একটা উদাহরণ যদি তোমাদের দিই, মনে করো এক গ্লাস পানি নিচ্ছ। তোমরা অনেকেই হয়তো রং করেছো ছোটবেলায়। রঙের এক ফোঁটা মনে করো তুমি রং ওই এক গ্লাস পানিতে ছাড়লে, কিছুক্ষণ পর কি দেখবে? রংটা ধীরে ধীরে নিচের দিকে চলে আসতে থাকবে, ছড়িয়ে যেতে থাকবে চারপাশে। এটা যদি গ্লাস হয় এবং এটা যদি পানি হয়, আর মনে করো তুমি নীল রং এক ফোঁটা দিলে, এটা আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকবে চারপাশে। এবং কেন ছড়াবে? এটাও কিন্তু মূলত ব্যাপনের কারণেই হবে, ব্যাপন প্রক্রিয়ার কারণে। এবং এখানে নীল রংটা হবে হচ্ছে দ্রব আর পানিটা হবে হচ্ছে দ্রাবক। তো এটা ছিল হচ্ছে ব্যাপন। এখন ব্যাপন আমাদের কি জন্য উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োজন, সেটা হচ্ছে মূল প্রশ্ন। উদ্ভিদের ক্ষেত্রে একটা কোষে মনে করো প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে, খনিজ লবণগুলো রয়েছে, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সবকিছু প্রচুর পরিমাণে আছে। আরেকটা কোষে সেটার ঘাটতি রয়েছে। এখন চিন্তা করো দুটো কোষে কি রয়েছে? পানি রয়েছে। এখন কি হবে? যে একটা জায়গায় যখন বেশি পরিমাণে কিছু থাকে, সেটার প্রবণতা থাকে হচ্ছে যে সেই জিনিসটা অল্প পরিমাণে যেই জায়গায় আছে সেই জায়গায় ধীরে ধীরে চলে যাওয়ার। তার মানে ব্যাপনের সংজ্ঞাটা আমরা এমন ভাবে দিতে পারি যে কোনো একটা দ্রবণের দ্রব তার বেশি ঘনত্বের অংশ থেকে কম ঘনত্বের অংশে ছড়িয়ে পড়তে থাকে, ছড়িয়ে পড়তে থাকে। বেশি ঘনত্বের অঞ্চল যেটা ছিল, বেশি ঘনত্বের অঞ্চল ছিল হচ্ছে যেখানে আমি পারফিউমের অণুগুলো অনেক পরিমাণে দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে দ্রবের ক্ষেত্রে বেশি ঘনত্বের অংশ। আর যেখানে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছিল সেখানে দ্রব্যটা কম পরিমাণে ছিল, তার মানে এটা দ্রবের ক্ষেত্রে কম ঘনত্বের অংশ। তো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বতে আস্তে আস্তে সেটা
ছড়িয়ে পড়ছে। তো এটাই হচ্ছে ব্যাপন। ব্যাপনের পরে আরেকটা জিনিস সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ অভিস্রবণ জিনিসটার ক্ষেত্রে প্রথমে আমরা কয়েকটা শব্দ সম্পর্কে জানবো, যেমন হচ্ছে বৈষম্য ভেদ্য ঝিল্লি। বৈষম্য ভেদ্য ঝিল্লিটা কি বলতো? ঝিল্লি বলতে আমরা বুঝি হচ্ছে এক ধরনের একটা পর্দা থাকছে যেটা কোষের বাহির দিকে থাকছে, এবং সেটা বৈষম্য ভেদ্য মানে কি, যে কোনো একটা কোষের বাহির থেকে কিছু একটা কোষটার ভেতরে প্রবেশ করতে চায়, সেটা যদি কোষের প্রয়োজনীয় হয় তাহলে ঝিল্লিটা তাকে প্রবেশ করতে দিবে। ব্যাপারটা অনেকটা আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখি যে সেখানে একটা ভিআইপি অংশ থাকে। ভিআইপি অংশতে যাওয়ার জন্য তোমার কিন্তু একটা ভিআইপি কার্ড প্রয়োজন বা একটা পাস প্রয়োজন, তারপরে তুমি সেই জায়গাটায় যেতে পারো। তার মানে কি, তোমার যদি ওই কার্ডটা না থাকে তুমি সেখানে যেতে পারবে না, তুমি বাকি সব জায়গায় থাকতে পারছো। তো অভিস্রবণের ক্ষেত্রে অনেকটা, বৈষম্যভেদ্য ঝিল্লির ক্ষেত্রে অনেকটা এ ধরনের ঘটনাই ঘটে, যে যেই জিনিসটা কোষের প্রয়োজন, যে জিনিসটাকে কোষের ভেতরে দেওয়া প্রয়োজন, সেই জিনিসটাকে কোষ ঝিল্লিটা অ্যালাউ করে ভেতরে ঢোকার জন্য। যেই জিনিসটা কোষের প্রয়োজন নেই বা এখন প্রয়োজন নেই, পরে হয়তো প্রয়োজন হবে, সেরকম জিনিসকে সে ঢুকতে দেয় না, বাকি জিনিসকে সে ঢুকতে দিচ্ছে। তার মানে সে সিলেক্ট করে করে জিনিসগুলোকে ঢোকাচ্ছে, তার মানে কি সে বৈষম্য করছে। তো সে কারণে ওই ঝিল্লিগুলোকে বলি আমরা বৈষম্য ভেদ্য ঝিল্লি। কোষের ঝিল্লিটাও বৈষম্য ভেদ্য ঝিল্লি। এখন অভিস্রবণের ক্ষেত্রে যেটা হয়, মনে করো এটা হচ্ছে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি, এটাই হচ্ছে সেই ধরনের একটা ঝিল্লি, এবং এই দুই জায়গায় দ্রাবক একই। এখানে মনে করি কালো অংশটা হচ্ছে দ্রাবক, এবং এখানে প্রচুর পরিমাণে দ্রাবক রয়েছে। এই অংশে দ্রাবক একটু কম, এবং এখানে এর মধ্যে দ্রব রয়েছে, যেহেতু এটা একটা দ্রবণ এবং এটা একটা দ্রবণ। আমি যদি নীল রং দিয়ে দ্রবগুলোকে বুঝাই, তাহলে এটা হচ্ছে দ্রব্যগুলো। মনে করো যে এখানেও এই একই দ্রব্য রয়েছে। এখন দেখো এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, তাহলে খুব স্পষ্ট ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে দ্রব্য, প্রচুর পরিমাণে দ্রাবক রয়েছে, এবং এই জায়গাটাতে দ্রাবকের পরিমাণ একটু কম, এবং এখানে দ্রব্যের পরিমাণও একটু কম। এখন কি ঘটবে, এই দুটো জায়গার মাঝখানে আমি একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে দিয়েছি। এই দুটো দ্রবণ চেষ্টা করবে তাদের দ্রবণের ঘনত্ব একই ধরনের করা। ঘনত্ব যদি একই করতে হয় তাহলে কি কি ঘটতে পারে, বৈষম্যভেদ্য ঝিল্লিটার মাঝখান দিয়ে দ্রবটা যেতে পারে না। এর ফলে কি হবে, দ্রব যেহেতু যেতে পারে না, দ্রাবকটা এর মাঝখান দিয়ে চলাচল করতে পারছে। তার মানে ঝিল্লিটা বৈষম্য করছে কার জন্য, দ্রবের জন্য। দ্রবকে সে যেতে দিবে না, দ্রাবককে সে শুধুমাত্র যেতে দিবে। এখন তুমি সাধারণভাবে চিন্তা করো, তোমার কাছে চিনির সিরাপ রয়েছে, সেটা বেশি পরিমাণে মিষ্টি লাগবে তোমার কাছে, এবং তোমার কাছে সাধারণ চিনির শরবত রয়েছে, সেটা একটু কম মিষ্টি লাগবে। তুমি চাচ্ছ এই দুটা একই ধরনের মিষ্টি যাতে হয়। তুমি তখন কি করবে, তুমি তখন চেষ্টা করবে ওই চিনির সিরাপের মধ্যে বেশি করে পানি দিয়ে সেই জিনিসটার ঘনত্বটা একটু কমিয়ে ফেলতে। এর ফলে কি হবে, দুটো জিনিসের যে মিষ্টতা সেটা একই ধরনের হয়ে যাবে। তো এখানে আসলে সেই কনসেপ্টটাই কাজ করে অনেকটাই বলা যায়। এখানে দুটো দ্রবণ পাশাপাশি আছে, মাঝে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি রয়েছে, এবং এই দুটোর ঘনত্ব যদি আমি একই করতে চাই তাহলে যেটা করতে হবে, এই অংশের
দ্রাবক কিছুটা এই দিকে চলে যাবে। মনে করো এইখানে দ্রাবকের পরিমাণ বেড়ে গিয়েছে, এইখানে দ্রাবকের পরিমাণ কমে গিয়েছে। এখন দেখো এই দুটো দেখতে অনেকটা একই ধরনের লাগছে, আসলে সেটাই ঘটে যে দুটোর ঘনত্ব একই হয়ে যায় এবং তখন দুটো দেখতে একই ধরনের মনে হবে। তার মানে অভিস্রবণ জিনিসটা আসলে কি, যখন দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ, আমি যদি শব্দগুলোকে লিখি আমাদের কি কি লাগছে, ভিন্ন ঘনত্বের দ্রবণ একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি একই দ্রাবক থাকবে, তখন আমরা অভিস্রবণ দেখতে পারবো। এবং অভিস্রবণের ফলে কি হবে, তার ফলাফল হিসেবে আমরা দেখতে পারবো হচ্ছে যে দুটার ঘনত্ব একই ধরনের হয়ে গিয়েছে। তো আমি দেখি আমাদের সাথে লাইভ ক্লাসে কে কে আছো। ইসমাইল হোসেন আছে আমাদের সাথে, ও জিজ্ঞেস করেছে কেমন আছে, ভালো আছি ভাইয়া। শিমুল রয়েছে, শিমুল বলছে সাউন্ড প্রবলেম হচ্ছে। মারিয়া শরীফ রয়েছে আমাদের সাথে, রূপন আহমেদ রয়েছে আমাদের সাথে, মনি খান রয়েছে, ফারাবি রয়েছে, মিলন রয়েছে, ফজলে রাব্বি রয়েছে, ধ্রুব তারা রয়েছে, তাওহিদ পারভেজ রয়েছে, রাব্বি হোসেন রয়েছে। জিদান জিজ্ঞেস করেছে কেমন আছি, ভালো আছি ভাইয়া। অ্যানি রয়েছে, এমডি রোমান রয়েছে, জান্নাতুল মোহনা রয়েছে, ফরহাদ রয়েছে, রিয়াদ রয়েছে। রিয়াদ বলছে যে বায়োলজি পড়তে ভালো লাগে না, বিষয়গুলো কিন্তু খুবই সহজ, আসলে একটু বুঝে বুঝে পড়লে কিন্তু মনে রাখা একদমই কঠিন না। এলাহি রয়েছে মাদ্রাসা থেকে, রোমান রয়েছে রাজবাড়ী থেকে, আমাদের সাথে অনেকেই রয়েছে। তোমরা কমেন্ট করতে থাকো এবং একই সাথে ক্লাসটি কিন্তু শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও একই সাথে ক্লাসটি করতে পারে। তো এটা ছিল হচ্ছে অভিস্রবণ সম্পর্কে আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু ক্লাসের শুরুর দিকে একটা আলু দেখিয়েছিলাম, আলুটাকে আমি সুন্দর করে একটা কাপের মতো অংশ তৈরি করেছিলাম এবং একই সাথে বলেছিলাম যে সেই অংশটার ভেতরে আমি চিনির দ্রবণ দিচ্ছি এবং তার চারপাশ দিয়ে আমি পানি দিব। এখন এই ঘটনার ফলে আসলে আমি এই ঘটনার মাধ্যমে আমি কি বুঝাতে চাচ্ছিলাম সেটা একটু বলি, তারপরে আমি তোমাদেরকে আলুটা দেখাবো। মনে করো এটা হচ্ছে আমার সেই আলুটা, আলু যেটা আমি কেটেছিলাম চারকোনা করে, ভেতরটা ফাঁকা করে ফেলেছিলাম। এখানটাতে রয়েছে হচ্ছে চিনির দ্রবণ। এখন আমি যে বাটিটাতে রেখেছি সেই বাটিটার চারপাশে রয়েছে হচ্ছে পানি, এই মাঝখানে আছে হচ্ছে চিনির দ্রবণ। এখন যেটা হবে যে এইখানের পানিটা আস্তে আস্তে মাঝের আলুর অংশের ভেতরে চলে যেতে থাকবে। কেন যেতে থাকবে সেটা বলি। আলুর এই যে অংশটা দেখতে পাচ্ছি, আলু জিনিসটা আসলে কি, আলু জিনিসটা হচ্ছে, যেই আলুটা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে সাধারণ গোল আলু, এই জিনিসটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড এবং এই জায়গাটাতে তারা প্রচুর পরিমাণে স্টার্চ সঞ্চয় করে রেখেছে। এখন স্টার্চ জিনিসটা সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে হাইড্রোফিলিক বা পানি প্রিয় পদার্থ। এখন এই যে স্টার্চটা রয়েছে এই জায়গাটা আসলে একটা বৈষম্য ভেদ্য পর্দা হিসেবে কাজ করে। তারা কি করছে, এইখান থেকে পানিকে আসতে দিবে, এখান থেকেও পানিকে আসতে দিবে, কিন্তু এই যে চিনির অণুগুলো তাদেরকে কিন্তু এই মাঝখান দিয়ে তারা যেতে দিবে না। তার মানে বৈষম্য ভেদ্য ঝিল্লি একটা আমরা পেয়ে গেলাম এখানে। এবং দেখো এইখানে পানিও রয়েছে, এখানেও পানি রয়েছে, মানে দ্রাবক একই পাচ্ছি,
অভিস্রবণের যে সকল শর্ত সেই শর্তগুলো কিন্তু মিলে যাচ্ছে, এবং একই সাথে মাঝখানে পানির সাথে কি রয়েছে, চিনি রয়েছে, বাহিরে কিন্তু চিনি নেই। এখন কি ঘটবে দেখো, এইখানে চিনির দ্রবণের ঘনত্বটা বেশি, এইখানে পানির পরিমাণটাই শুধু রয়েছে, আর কিছু কিন্তু নেই। এখন কি হবে, এইখান থেকে কিছু পানি ধীরে ধীরে এই অংশটাতে এসে পড়বে, এসে পড়ার ফলে যেটা হবে যে এইখানের যে উচ্চতাটা ছিল এই উচ্চতাটা আস্তে আস্তে বেড়ে যেতে থাকবে। এখন কথা হচ্ছে যে পানিটা কেন আসবে, পানি আসবে কারণ সে পানিটার এখন প্রবণতা হচ্ছে যে এই দুই পাশের ঘনত্ব সে একই রকম করবে, দ্রাবকের ঘনত্বটা সে একই ধরনের করবে। তার মানে অভিস্রবণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্রাবক আসলে তার বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। এটা হচ্ছে অভিস্রবণের ক্ষেত্রে। আর ব্যাপনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দ্রব যেটা সেটা তার বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি অভিস্রবণের ক্ষেত্রে দ্রব যেটা রয়েছে সেই দ্রবটা যেই দ্রবণে রয়েছে অভিস্রবণ শেষে তার ঘনত্বটা কি ধরনের হবে, উত্তরটা হচ্ছে যে অভিস্রবণ শেষে এই জায়গাটাতে আগে যে পরিমাণে ঘনত্ব ছিল চিনির দ্রবণটার ঘনত্বটা নিশ্চয়ই তারপরে কমে যাবে, এখানে যখন বেশি পরিমাণে পানি এসে পড়বে তার মানে এই দ্রবণের ঘনত্বটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। অভিস্রবণের ফলে দ্রবণগুলো একটা দ্রবণের ঘনত্ব আস্তে আস্তে কমে যায় এবং দ্রাবকটা কি করে, এইখানে প্রচুর পরিমাণে পানি ছিল এখানে কম পানি ছিল, তার মানে দ্রাবক বা পানির ঘনত্ব এখানে বেশি ছিল এখানে কম ছিল। পানিটা আস্তে আস্তে এদিকে এসে পড়লো যাতে করে দুটার ঘনত্ব একই ধরনের হয়ে যায়, ঘনত্ব একই করার জন্য সে আসলে এই অংশ থেকে এই অংশে চলে আসবে। তার মানে অভিস্রবণের ক্ষেত্রে আমাদের প্রয়োজন একটা বৈষম্যভেদ্য ঝিল্লি, একই দ্রাবকযুক্ত দ্রবণ এবং দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ, এবং সেখানে আমরা দেখবো যে দ্রাবকটা বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। তোমাদের অবজেক্টিভে যখন অভিস্রবণের প্রশ্ন আসে অনেক সময় কিন্তু বলা থাকে যে অভিস্রবণের ক্ষেত্রে দ্রব বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে চলে যায়, কিন্তু মনে রাখতে হবে অভিস্রবণে বৈষম্যভেদ্য ঝিল্লিটা আসলে দ্রবটাকে আটকে দিচ্ছে, দ্রবটা কিন্তু যাতায়াত করতে পারছে না, এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে। তো এটা ছিল হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণের পরে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে কোনো উদ্ভিদে পানি কিভাবে শোষিত হয়। মনে করো এটা হচ্ছে উদ্ভিদের মূল, মূলের চারপাশে কি রয়েছে, চারপাশে রয়েছে হচ্ছে মাটির কণা রয়েছে, এই নীল অংশগুলো হচ্ছে মাটির কণা। এই মাটির কণার ফাঁকে ফাঁকে কি থাকবে, পানি থাকবে, মাটির মধ্যে মাঝে মাঝে যে অংশগুলো থাকে ফাঁকা অংশ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমা থাকে, তার মানে এগুলো হচ্ছে পানি। এই লাল রঙের অংশগুলোকে আমি বলতে পারি এগুলো হচ্ছে পানি। এখন এই পানিগুলো তো রয়েছে মূলের বাহিরে, এই পানিগুলোকে অবশ্যই মূলের ভেতরে যাওয়া প্রয়োজন, উদ্ভিদের ভেতরে যাওয়া প্রয়োজন। এখন যেটা ঘটবে এই যে মাটির মধ্যে যে পানিগুলো রয়েছে এই পানিগুলো ধীরে ধীরে মূল রোমে ঢুকে যাবে, কেন ঢুকবে সেটা হচ্ছে প্রশ্ন। এমনিতে তো সে নিশ্চয়ই এটার ভিতরে প্রবেশ করতে যাবে না, প্রবেশ করার মেইন কারণ হচ্ছে যে দেখা যায় যখন প্রস্বেদন হয় তখন একটা উদ্ভিদ যদি এটা হয়, মনে করো এটা হচ্ছে উদ্ভিদের পাতা, পাতা থেকে জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে, এর ফলে এইখানে যে কোষটা সেখানে একটু পানির ঘাটতি দেখা দেয়, সে করে কি পাশের কোষ থেকে পানি নিয়ে আসে, পানি যখন পাশের কোষ থেকে সে নিয়ে আসলো তার পরের কোষটারও পানির ঘাটতি দেখা দিল, তখন সেই কোষটা আবার তার পাশের কোষটা থেকে পানি নিয়ে আসে, এইভাবে পানি নিয়ে আসা করতে করতে দেখা যায় যে একদম শেষ দিকের কোষে একটা মূলের দিকের কোষে পানির ঘাটতি পড়ে, একটা পানির টান অনুভব করে তারা।
পানির জন্য যখনই টান অনুভব করে তার মানে হচ্ছে এখানে পানির ঘাটতি রয়েছে এবং বাহিরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পানি রয়েছে। এই পানিগুলো তখন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই যে মূল রোমটা রয়েছে মূল রোমের ভেতরে প্রবেশ করে যাবে। প্রবেশ করার মাধ্যমে কি ঘটলো, এর যে পানির ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা পূরণ হয়ে গেল। তারপরে মনে করো এখানে একটা কোষ, এইখানে পানি জমা হলো, এই কোষে আবার ঘাটতি দেখা দিল, এই পানিটা তখন এই কোষে এসে পড়বে। এই কোষের ঘাটতি পূরণ করার জন্য এই কোষের পানিটা আবার এই কোষে এসে পড়বে। তার মানে এখানে আবারও মনে করো ঘাটতি দেখা দিল, তখন কি হবে, আরো পানি এই জায়গায় প্রবেশ করতে থাকবে। তার মানে এভাবে করে আসলে পানিটা মূল রোমের ভেতরে প্রবেশ করে, করতে করতে আস্তে আস্তে কি করবে, সেটা পাতায় চলে যাবে। এখন কথা হচ্ছে পানিটা পাতা পর্যন্ত কিভাবে যাবে। আমরা যে টিস্যু চ্যাপ্টারে আমরা যখন দেখেছিলাম বিভিন্ন টিস্যু সম্পর্কে, সেখানে আমরা কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম নামে দুটা জিনিস সম্পর্কে জেনেছিলাম, তাই তো? এখন চিন্তা করো, এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে পাতা, খুব সহজ ভাবে আঁকছি। তো এখান থেকে যখন পানিটা প্রবেশ করলো কোন একটা কোষে, সেই পানিটা কি করবে, আস্তে আস্তে যে এই কাণ্ডের দিকে যেতে থাকবে, বা এই মূলের মধ্যেও যে পরিচক্র রয়েছে সেই পরিচক্রের দিকে যেতে থাকবে এবং সেখানে গিয়ে সে দেখতে পাবে জাইলেমকে। জাইলেমকে যখন সে দেখবে তখন সে জাইলেমের ভেতরে প্রবেশ করবে এবং জাইলেমের যে ভেসেল, জাইলেমের ভেসেলের মূল কাজই হচ্ছে আসলে পানিকে পরিবহন করা। পানিকে পরিবহন করে কি করতে হয়, তারা মূল থেকে পাতা পর্যন্ত পানিটাকে টেনে নিয়ে চলে যায়। তো জাইলেম টিস্যুর ভেসেলের গুরুত্বটা আসলে এখানে। এখন চিন্তা করো, পানিটা যদি কোনো কারণে জাইলেম ভেসেলের মধ্যে দিয়ে যেতে না পারে তখন কি হবে। আমরা অনেক সময় বিভিন্ন উদ্ভিদের দেখি যে উপরের অংশ কিছুটা মারা যাচ্ছে, দেখে বোঝা যায় মরে যাচ্ছে বা নেতিয়ে পড়ছে। তখন আসলে কি ঘটে, অনেক সময় বিভিন্ন যে রোগ হয় উদ্ভিদের, সেগুলো ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে হয়। তখন যেটা হয়, জাইলেমের ভেসেল জিনিসটা হচ্ছে একটা টিউবের মতন, এই টিউবের মাঝখানে ছত্রাকের কিছু অংশ এসে এই অংশটাকে জায়গাটাকে দখল করে ফেলে, ব্যাকটেরিয়া এখানে এসে জায়গাটাকে দখল করে ফেলে। তখন কি হবে, এখানে একটা পথটা বন্ধ হয়ে যাবে, এখানে একটা ব্লক তৈরি হবে। তখন পানিটা দেখা যায় যে এদিক থেকে আসলো পানি, সে আর এই অংশটা অতিক্রম করে উপরের দিকে যেতে পারে না। তখন দেখা যায় এর উপরে যা অংশ ছিল উদ্ভিদের সেই অংশটুকু আসলে ধীরে ধীরে মারা যাচ্ছে, মরে যাচ্ছে। তার মানে হচ্ছে জাইলেমের ভেসেলটা সবসময় পানি পরিবহনের উপযোগী থাকা প্রয়োজন এবং যে কোনো পানি শোষণের ক্ষেত্রে প্রচ্ছেদন যেভাবে কাজ করছে, সাহায্য করছে অ্যাকচুয়ালি পরোক্ষভাবে বলা যায়। এবং একই সাথে প্রচ্ছেদনের পরে যেটা হচ্ছে যে জাইলেমের ভেতরে পানিটা প্রবেশ করছে, জাইলেমের ভেতরে পানি প্রবেশ করার মানেই হচ্ছে সেটা ধীরে ধীরে কোনো না কোনো ভাবে পাতার মধ্যে চলে যাবে, কারণ জাইলেমের ভেসেলটা একটার পর একটা বসে একটা নলের মতো অংশ তৈরি করে, এই নল দিয়ে খুব সহজে পানিগুলো পাতাতে চলে যায়। এখন কথা হচ্ছে পাতায় গিয়ে কি হবে। পাতায় গিয়ে আমরা জানি যে উদ্ভিদ খাবার তৈরি করে হচ্ছে উদ্ভিদের পাতার মধ্যে, কারণ উদ্ভিদের পাতার অংশটা হচ্ছে সবুজ। যদি তার কাণ্ডটা সবুজ হয় সে কিন্তু কাণ্ডেও খাবার তৈরি করতে পারবে। উদ্ভিদের পাতার মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল, যেটার কারণে আসলে তাকে সবুজ দেখায়। যে এইসব সম্পর্কে আমরা মোটামুটি আগের চ্যাপ্টার গুলোতে জেনে এসেছি, তাই আমার মনে হয় তোমাদের কাছে খুব সহজ লাগবে জিনিসটা বুঝতে। যেহেতু পাতার মধ্যে খাবার তৈরি হয় এবং খাবার তৈরিতে কি প্রয়োজন, পানি প্রয়োজন। সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি আর ক্লোরোফিলের উপস্থিতিতে খাদ্য তৈরি হয়ে যাবে। খাদ্য তৈরি হওয়ার পর কাজটা কি, খাদ্য তৈরি হওয়ার পর খাদ্যটাকে অবশ্যই পরিবহন করতে হবে। এখানে যদি পাতার মধ্যে যদি খাদ্যটা উৎপন্ন হলো, এখন এই খাবারটা এখানে যদি জমা থাকে তাহলে তো হবে না। কোন একটা জায়গায় খাবার যদি তৈরি করে তুমি রেখে দাও, যদি যাদের প্রয়োজন তাদেরকে নাই দাও, তাহলে তো খাবার তৈরি করার কোনো দরকার নেই। মনে করো উদ্ভিদটার এইখানের কোষটার খাদ্য প্রয়োজন, এই খাবারটাকে এই জায়গা পর্যন্ত অবশ্যই আসতে হবে। এখন জাইলেম জিনিসটা আসলে পানিটাকে পরিবহন করতেই ব্যস্ত থাকে। তো
ওকে আর এই খাবারটাকে পরিবহন করার কাজটা দেওয়া হয়নি। কাকে এই খাবার পরিবহন করার কাজটা কাকে দেওয়া হয়? দেওয়া হয় হচ্ছে ফ্লোয়েম টিস্যুটাকে। ফ্লোয়েম কি করবে? এই পাতা থেকে খাবারটাকে ধীরে ধীরে পুরো দেহে উদ্ভিদের ছড়িয়ে দিতে থাকবে। এমনকি মূলের এই অংশগুলোতেও কিন্তু খাবারের প্রয়োজন আছে। ফ্লোয়েম টিস্যুটা তখন কি করবে? এই পুরো অংশটাতে, পুরো উদ্ভিদটার দেহের মধ্যে খাবারটাকে ছড়িয়ে দিতে থাকবে। তো তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এটা যে মনে করো উদ্ভিদের মূলের এই জায়গাটাতে খাবার প্রয়োজন, এই খাবারটা পরিবহন কে করবে? জাইলেম করবে নাকি ফ্লোয়েম করবে? এটা হচ্ছে তোমাদের জন্য দুটো অপশন। তোমরা 1 বা 2 লিখতে পারো কমেন্টে, অথবা জাইলেম বা ফ্লোয়েম যে যেটা লিখতে চাও লিখতে পারো। তোমরা কমেন্টে আমাকে উত্তরটা জানিয়ে দিবে। তোমরা কমেন্ট করতে থাকো। ততক্ষণে আমি বলি যে উদ্ভিদের পানি শোষণ ছাড়া আর কি ধরনের কাজ থাকতে পারে? আরেকটা কাজ থাকতে পারে খনিজ লবণ শোষণ। খনিজ লবণটা কেন প্রয়োজন? বিভিন্ন বিক্রিয়ার জন্য আসলে খনিজ লবণের প্রয়োজন হয়। খনিজ লবণ উপস্থিত না থাকলে অনেক বিক্রিয়া শুরুই হয় না। বিক্রিয়া যদি শুরুই না হয় তাহলে অনেকগুলো বিক্রিয়া দেখা যাবে হবে না তার কোষের মধ্যে, এবং বিক্রিয়া না হওয়ার মানে হচ্ছে বিভিন্ন জিনিস আসলে তৈরি হবে না। এখন খনিজ লবণটা কোথায় থাকে? উদ্ভিদের দেহের ভেতরে খনিজ লবণটা থাকে না বলেই সেটা আসলে শোষণ করা প্রয়োজন হয়। তাহলে খনিজ লবণটা কোথায় থাকবে? পানি যেখানে ছিল খনিজ লবণটা সেখানেই থাকবে। এখন কথা হচ্ছে পানির মতোই কি খনিজ লবণটা শোষিত হয়? না, খনিজ লবণ শোষণ হওয়ার জন্য ভিন্ন পদ্ধতি রয়েছে। পানি জিনিসটা যত সহজে শোষিত হতে পারে, খনিজ লবণটা তত সহজে শোষিত হতে পারে না। তো আমি দেখি যে প্রশ্নটা ছিল আমার যে মূলের এই অংশটাতে খাদ্যের প্রয়োজন, এইখানে খাদ্য পরিবহনে জাইলেম কাজ করবে না ফ্লোয়েম কাজ করবে? তো আমি দেখি তোমরা যারা যারা দেখছো তারা কি কমেন্ট করেছো। একজন জিজ্ঞাসা করেছে যে আর কোনো লাইভ ক্লাস কি আজকে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আজকে রাত 9টা থেকে আরেকটা লাইভ ক্লাস আছে, সেটা হচ্ছে জীবে পরিবহনের মধ্যে যে হৃৎপিণ্ডের অংশটা রয়েছে সেই খুবই ইন্টারেস্টিং একটা অংশ। সেই অংশটা নিয়ে আমরা সেকেন্ড লাইভ ক্লাসটিতে আলোচনা করবো। আশা করি তুমি ক্লাসটি দেখবে। তোমরা অনেকেই উত্তর দিয়েছো যে 2 মানে হচ্ছে ফ্লোয়েম বুঝাতে চাচ্ছ। একজন বলেছো 1 বা জাইলেম। তাসফিন হাসান সাকিব, সজল হাসান, মেহেদি হাসান, সাইফুল শান্ত, কামরুল ইসলাম নোমান, মোজাহেদুল হক, পল্লব সাহা, আবু তাহের, রাকিব রায়হান, তোমরা সবাই বলছো 2। মোটামুটি সবাই বলেছো 2, 2-1 ছাড়া। তো তোমরা যারা 2 বলেছো, ফ্লোয়েম বলেছো, তাদেরকে বলতে চাই যে হ্যাঁ, তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। তোমরা ভুল করনি, তোমরা বুঝতে পেরেছো আমার প্রশ্নটা। খাবার পরিবহনের কথা বলেছিলাম। জাইলেম হচ্ছে পানি পরিবহন করে, মূল থেকে পাতাতে পানি নিয়ে যায়, খাবার কিন্তু নিয়ে যায় না। প্রস্তুতকৃত খাদ্য কিন্তু নিয়ে যাচ্ছে না। তার মানে হচ্ছে যখনই খাবারের কথা বলছি সেখানে কাজ করবে হচ্ছে ফ্লোয়েম টিস্যু, ওর কাজই হচ্ছে খাবার পরিবহন করা। জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা। তো তোমরা যারা 2 লিখেছিলে তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। এখন খনিজ লবণ পরিশোষণ নিয়ে কথা বলছিলাম। খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে আসলে দুটো ধরন রয়েছে, একটা হচ্ছে সক্রিয়, আরটা হচ্ছে নিষ্ক্রিয়। এখন সক্রিয় নিষ্ক্রিয় মানে কি? সক্রিয় মানে হচ্ছে যে কোনো একটা কোষের মধ্যে মনে করো সোডিয়াম আয়ন প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু সে চাচ্ছে আরো সোডিয়াম আয়ন তার কোষের মধ্যে আসুক। তাহলে কি হবে? এই জিনিসটা কিন্তু ব্যাপনের ঠিক উল্টো হচ্ছে। কারণ ব্যাপনে আমরা দেখেছিলাম বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, তাই না? কিন্তু যেখানে অলরেডি সোডিয়াম আয়ন প্রচুর পরিমাণে রয়েছে সেখানে আমি যদি আরো সোডিয়াম আয়ন আনতে যাই তাহলে নিশ্চয়ই সেখানে আমার কিছু শক্তি প্রয়োগ করতে হবে। এই যে শক্তি প্রয়োগ করতে হয় মানে এটিপি খরচ করতে হয়। এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। এটিপি খরচ করে যে কোনো একটা বিক্রিয়া যখন হয়, বিক্রিয়া না, পরিশোষণটা যখন হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় শোষণ। সেখানে আমরা শক্তি খরচ করছি। এবং একই সাথে যে নিষ্ক্রিয় শোষণটা কি?
মনে করো মূলের বাহিরে যে পানিটা রয়েছে মাটির মধ্যে, সেই পানির মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন রয়েছে, মূলের কোষের ভেতরে সোডিয়াম আয়ন নেই, সেখানে ঘাটতি রয়েছে। তাহলে কি হবে? ব্যাপন থেকে আমরা জেনেছি দ্রবটা কি করে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং নিজে নিজেই ছড়িয়ে পড়ে, এটাকে কোনো শক্তি দেওয়ার প্রয়োজন হয় না। তখন কি করবে? সোডিয়াম আয়নটা ধীরে ধীরে আস্তে আস্তে এই মূলের কোষের ভেতরে চলে যেতে থাকবে। কোষের ভেতরে যখন সে প্রবেশ করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের মাধ্যমে এই খনিজ লবণটা শোষিত হয়েছে, কারণ এটাকে কোষের ভেতরে আনতে কোনো প্রকারের শক্তি ব্যয় করা প্রয়োজন হয়নি। তো তার মানে হচ্ছে যেখানে আমরা শক্তি ব্যয় করে যে কোনো একটা আয়নকে পরিশোষণ করছি, শোষণ করছি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সক্রিয় শোষণ। আর যখন আমরা কোনো প্রকারের শক্তি খরচ করছি না, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। তো এটা ছিল খনিজ লবণ পরিশোষণ নিয়ে আলোচনা। এখন একই সাথে তোমাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি উদ্ভিদে কিভাবে আসলে পরিবহনটা হচ্ছে, পানির পরিবহন, খাবারের পরিবহন, এই সবকিছু, এবং উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তাটা কি সেটাও আমরা খুব সাধারণ কথাতেই মানে বুঝতে পারি। একদম ক্লাসের শুরুতে বলেছি যে পানির প্রয়োজন রয়েছে, পানিটা না গেলে খাবার তৈরি হবে না, খাবার তৈরি না হলে অবশ্যই ধীরে ধীরে গাছটা আস্তে আস্তে মরে যেতে থাকবে। এখন আরেকটা যেটা জিনিস তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রচ্ছেদন সম্পর্কে বলবো। প্রচ্ছেদন জিনিসটা কি? যে কোনো একটা গাছকে তুমি যদি গাছের কিছু পাতাকে একটা পলিথিন ব্যাগ দিয়ে আটকে রাখো, বেঁধে রাখো, কিছুক্ষণ যদি রেখে দাও, দিনের বেলা বিশেষত যদি রেখে দাও, পলিথিনের গায়ে দেখবে কিছু কিছু পানির ফোঁটা জমা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, পলিথিন তুমি যখন দিচ্ছিলে তখন তো পলিথিন শুকনো ছিল, পরে এই পানির ফোঁটাটা তাহলে কোথা থেকে আসলো? পলিথিন অবশ্যই নিজে পানি তৈরি করতে পারছে না, এটা তো আমরা মোটামুটি বুঝি, পলিথিন পানি তৈরি করে না। তার মানে অবশ্যই উদ্ভিদ থেকে পানিটা বের হয়ে আসলো। এখন এই যে উদ্ভিদ থেকে পানিটা বের হয়ে আসছে, সেটা আসছে হচ্ছে জলীয় বাষ্প আকারে, এবং এই ঘটনাটাই হচ্ছে প্রচ্ছেদন। তার মানে প্রচ্ছেদনকে আমরা এভাবে বলতে পারি যে প্রচ্ছেদন হচ্ছে আসলে একটা পাতার ভেতর থেকে পানি ধীরে ধীরে পরিবেশে জলীয় বাষ্প আকারে মুক্ত হয়ে যাচ্ছে। এখন এই যে জলীয় বাষ্প আকারে পানিটা বের হয়ে যাচ্ছে, এই বের হয়ে যাওয়ার কারণটা কি? চিন্তা করো, এই প্রচ্ছেদন যদি না হতো তাহলে কি কোষে পানির ঘাটতি হতো? হতো না। কোষে যদি পানির ঘাটতি না হতো তাহলে কি আর কখনো মূল লোমের অঞ্চলগুলো মাটির যে পানিটা ছিল সেই পানিটার জন্য কোনো টান অনুভব করতো? নিশ্চয়ই করতো না। তার মানে পানি যে কন্টিনিউয়াসলি মূল থেকে পাতার মধ্যে আসছে, এই ঘটনাটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যেত। প্রচ্ছেদনের ফলে কি হয়, যে মূল কোষগুলোর মধ্যে ব্যাপক পরিমাণে একটা পানির ঘাটতি দেখা দেয়, ঘাটতি পূরণ করার জন্য পানি শোষিত হতে থাকে। তার মানে পানি শোষণের জন্য অবশ্যই প্রচ্ছেদন হওয়াটা প্রয়োজন। এখন এই প্রচ্ছেদন কি কি ভাবে হতে পারে? প্রচ্ছেদনে আমি বলছি জলীয় বাষ্প বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই পথ প্রয়োজন। যে কোনো একটা জায়গা থেকে যদি কিছু একটা বের হতে হয় অবশ্যই সেখানে একটা পথ থাকা লাগবে। এখন উদ্ভিদের এরকম কয়েকটা পথ রয়েছে। উদ্ভিদের পথগুলো রয়েছে যে পত্র রন্ধ্র, নামটা থেকে বুঝতে পারছি পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র, তার মানে পাতায় অবশ্যই কিছু না কিছু ছিদ্র আছে। ছিদ্রটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। একই সাথে আরেকটা রয়েছে কিউটিকুলার প্রচ্ছেদন নামে। কিউটিকুলার প্রচ্ছেদন বলতে বোঝায় পাতার অংশগুলো, উপরের অংশটা দেখবে কিছুটা চকচকে হয়, অনেকটা মোম জাতীয় পদার্থ বলে মনে হয়। তো সেখানে আসলে কি থাকে? সেখানে কিউটিনের একটা আবরণ থাকে। তো এই যে আবরণটা থাকে, এই আবরণটাকে ভেদ করে কিছু পানি করে কি বের হয়ে যায়। তার মানে এই আবরণটার মধ্যে কোনো না কোনো ছিদ্র থাকবে। তো সেটা হচ্ছে আরেকটা ছিদ্রপথ। এর সাথে আরো একটা ছিদ্রপথ রয়েছে, সেটা হচ্ছে যে কোন একটা গাছ যখন ছোট থাকে সে চিকন থাকে, ধীরে ধীরে কি হয়, সে মোটা হতে থাকে। সে যখন মোটা হতে থাকে তখন কি হয়, যে উদ্ভিদের যে বাকলটা, সে বাকলে কিছু ফাটল দেখা দেয়। মানে আমি যদি জিনিসটাকে দেখাই এভাবে, তোমরা যা গাছ দেখেছো মোটামুটি বড় ধরনের গাছ দেখে থাকবে, বাকলের এই অংশটাতে
ফাটল থাকে অনেকটা। এই যে ফাটলের অংশগুলো সেগুলো মানে কি, একটা ছিদ্র দেখা যাচ্ছে, ছিদ্র দেখা যাওয়ার মানে হচ্ছে এখান দিয়ে ধীরে ধীরে পানি বের হতে পারবে। এখন এই যে বাকলের ছিদ্রটা, এই ছিদ্রগুলোকে আমরা বলি হচ্ছে লেন্টিসেল। তার মানে এই জিনিসটাকে বলছি হচ্ছে লেন্টিসেল। এখন লেন্টিসেল কি, মনে করো এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড। উদ্ভিদের কাণ্ডের বাহিরের দিকে বাকলের দিকে থাকে হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম এবং কর্ক। তখন কি হয়, এই যে লেন্টিসেল গুলোর এই অংশটাতে কর্ক ক্যাম্বিয়াম থাকে এবং এই দিকে থাকে হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম এবং কর্ক দুই দিকে থাকে। এই জায়গাটা একটা ফাটল দেখা দিল। ফাটল দেখা দিলে এই জায়গায় যে ফাটলের অংশটা, এই অংশটার ঘাটতি পূরণ করার জন্য কিছু কোষ থাকবে। জায়গাটাকে পুরোপুরি নিশ্চয়ই ফাঁকা রাখবে না তারা সেখানে কিছু কোষ রাখবে। এই যে কোষগুলো, এই কোষগুলোই হচ্ছে লেন্টিসেল। এবং এই যে লেন্টিসেলটা, এটা কখন তৈরি হয়, সেকেন্ডারি বৃদ্ধির সময়। সেকেন্ডারি বৃদ্ধি সম্পর্কে আমরা নিশ্চয়ই এর আগে শুনেছি যে কোনো একটা উদ্ভিদ পার্শ্বীয় বৃদ্ধির সময় তার আসলে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, তখন জিনিসটা আস্তে আস্তে মোটা হয়। মোটা হওয়ার ফলে কি হয়, তার দেহে একটা ফাটল দেখা যায়। সে যে বাড়ছে ধীরে ধীরে, তার বাকলগুলো আস্তে আস্তে ফেটে যায়। এবং একই সাথে বাকলগুলো ফাটার আরো একটা কারণ হচ্ছে যে বাকল জিনিসটা শক্ত, তো যখন ভেতর থেকে সে একটা চাপ পায়, সে আর ধীরে ধীরে বাড়তে পারে না, সে হঠাৎ করে ফেটে যায় এবং আস্তে আস্তে বেড়ে যায়। তো এই ফাটলের অংশটাকে আমরা বলছি লেন্টিসেল, এবং এদিক দিয়ে আসলে কিছু পরিমাণে জলীয় বাষ্প বের হতে পারে। তার মানে প্রস্বেদনের ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রস্বেদন পাচ্ছি। একটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, যেটাকে আমরা বলছি হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। আরেকটা হচ্ছে কিউটিনের আবরণটা ভেদ করে কিছু পানি চলে যাচ্ছে, সেটাকে বলছি কিউটিকুলার প্রস্বেদন। এবং আরেকটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে যে প্রস্বেদন, এটাকে আমরা লেন্টিকুলার প্রস্বেদন বলে থাকি। এখন আসি, এই যে পত্ররন্ধ্রের কথাটা বারবার বলছি, পত্ররন্ধ্রটা আসলে দেখতে কেমন। পত্ররন্ধ্রটা থাকবে হচ্ছে মূলত সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে একটা পাতার নিচের দিকে। পাতা আমরা একটা জায়গায় দেখি গাঢ় সবুজ, নিচের দিকে একটু হালকা সবুজ দেখতে পাই। হালকা সবুজ যে অংশটা, সেখানে প্রচুর পরিমাণে পত্ররন্ধ্র কিন্তু আমরা দেখতে পাই। এখন দেখা যায় যে এই পত্ররন্ধ্রটা মূলত কিভাবে থাকে। এইটা হচ্ছে মনে করো পাতা, পাতার এগুলো হচ্ছে কোষ। এই কোষের মাঝে মাঝে কিছু কোষ কিছুটা রূপান্তরিত হয়ে একটা ছিদ্র তৈরি করবে। এখন সেই ছিদ্রটা সে কিভাবে তৈরি করবে, আমরা যদি আরেকটু জুম করে দেখি বিষয়টা, আরেকটু যদি ভালো করে দেখতে চাই, তাহলে মনে করো এটা হচ্ছে পাতার কোষগুলো, এই দুটো হচ্ছে সাধারণ কোষ মনে করো। এবং দেখা যায় যে দুটো কোষ এরকম বাঁকা হয়ে যায়, দুটো কোষ এরকম বাঁকা অংশ হিসেবে রয়েছে। যে দুটো কোষ দেখতে পাচ্ছি, এই দুটো কোষ, এই দুটো কোষের মধ্যে কি কি রয়েছে, এই দুটো কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকবে, এবং একই সাথে এই যে মাঝের অংশটা, এই মাঝের অংশটা হচ্ছে একটা ছিদ্র। এই ছিদ্রটা দিয়ে কি হবে, এই ছিদ্রটা দিয়ে জলীয় বাষ্পটা বের হয়ে যেতে পারবে। এখন এই চিত্রটা যদি আমি আরেকটু আঁকি, তাহলে দেখবো যে চারপাশে আরো কিছু কোষ রয়েছে, আরো কিছু কোষ দেখতে পাচ্ছি। আর এই যে দুটো কোষ দেখেছিলাম, এই দুটো কোষকে যদি আমি লাল রং দিয়ে দেখাই, এখন নিশ্চয়ই আলাদা করে বুঝতে পারছি। এই দুটো হচ্ছে রক্ষী কোষ। রক্ষী কোষ কি করছে, পত্ররন্ধ্রের দুই পাশে থাকছে। এবং একটা সময় দেখা যায়, একটা নির্দিষ্ট সময় বিভিন্ন কারণে দেখা যায় যে এই মাঝের ছিদ্রটা বন্ধ হয়ে যায়। একটা দরজা যদি বন্ধ হয়ে যায়, তখন কি হবে, সেখানে কিছু যাতায়াত করতে পারবে না, তার মানে পানি এদিক দিয়ে আর বের হতে পারে না। তখন আমরা বলি পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় আছে। আর কিছু সময় দেখা যায় যে এই পত্ররন্ধ্রটা খুলে যায়, তখন জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং তার ভেতর দিয়ে সুন্দর করে জলীয় বাষ্প যাতায়াত করতে পারে। এবং একই সাথে আরেকটা জিনিস যেটা বলবো, যে দিনের বেলায় সাধারণত আমরা দেখতে পাই পত্ররন্ধ্রটা খুলে গিয়েছে। পত্ররন্ধ্রটা খুলে যাওয়ার সাথে সাথে অনেকগুলো কাজ হয় আসলে, শুধু যে জলীয় বাষ্প যাওয়া আসা করে তা কিন্তু না। মনে করো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা প্রয়োজন খাবার তৈরিতে, সেটা কোন দিক দিয়ে যাবে,
সেটা তো আর পানিতে মিশে নেই, সেটা এই ছিদ্রটা দিয়ে যায়। এই ছিদ্র দিয়ে ধীরে ধীরে পাতার কোষের মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে সেটা কি করবে, যেখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা হবে সেই জায়গাটায় গিয়ে প্রবেশ করে। একই সাথে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি অক্সিজেন তৈরি হয়। অক্সিজেনটা তো আর উদ্ভিদ তার নিজের মধ্যে রেখে দেয় না, আমরা নিশ্চয়ই জানি যে আমরা অক্সিজেনটা উদ্ভিদ থেকে পাই। তার মানে এই অক্সিজেন গ্যাসটা তার দেহ থেকে বের করে দেওয়ার জন্য একটা পথ প্রয়োজন, সেই পথটা হচ্ছে এই পথটা, এবং একই সাথে পানিগুলো বাষ্পাকারে এই জায়গা দিয়ে বের হতে পারে। এখন আমরা যদি এই জিনিসটা কিছু বাহ্যিক প্রভাবক সম্পর্কে চিন্তা করি, যে প্রস্বেদনের কিছু প্রভাবক রয়েছে, প্রভাবকের মধ্যে রয়েছে যে তাপমাত্রা। তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কি ঘটবে, তাহলে আসলে প্রস্বেদন বেড়ে যাবে, কারণ পানির বাষ্প হওয়ার হার বেড়ে যাবে, এর ফলে প্রস্বেদন বাড়বে। একই সাথে মনে করো যেই জায়গায় গাছটা রয়েছে সেই জায়গায় আর্দ্রতা প্রচুর পরিমাণে বেশি। আর্দ্রতা বেশি মানে বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি, বাতাস আর জলীয় বাষ্প নিতে পারছে না, তখন কি ঘটবে, তখন এখানে প্রস্বেদনটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। কারণ এই জলীয় বাষ্পটা আসলে কি কারণে পাতার ভেতর থেকে বাইরে আসছে, যখন পাতার ভেতরে জলীয় বাষ্পটা তৈরি হচ্ছে সেখানে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি, পাতার ঠিক বাহিরে ঘনত্ব কম, এর ফলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্পটা বাহির থেকে ভেতরের দিকে চলে যাচ্ছে, ভেতর থেকে বাহিরের দিকে চলে যাচ্ছে। এবং তার মানে হচ্ছে যে প্রস্বেদনটাও মূলত হচ্ছে এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। এই কারণে আর্দ্রতা যখন বায়ুতে বেশি তখন আর এই প্রস্বেদনটা ঘটবে না। আবার মনে করো যে আলো যখন নেই, আলো না থাকলে হয় কি, কয়েকটা রাসায়নিক বিক্রিয়ার কারণে এই পত্ররন্ধ্রটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে, তখন আর প্রস্বেদনটা হবে না। এবং আরেকটা প্রভাবক হচ্ছে বায়ু প্রবাহ। পাতার বাহিরে যে বায়ুগুলো রয়েছে সেখানে যদি প্রবাহ থাকে তখন কি ঘটবে, যখনই কিছু জলীয় বাষ্প বের হলো, বায়ু প্রবাহের ফলে জলীয় বাষ্পটা ওই জায়গা থেকে সরে চলে গেল, তখন সেই জায়গাটার ঘনত্বটা কি, জলীয় বাষ্পের ঘনত্বটা তখন আবার পাতার ভেতরে বেশি, পাতার বাহিরে তখনও কম, আবার কিছু জলীয় বাষ্প বের হয়ে আসবে, বায়ু প্রবাহ এসে কি করবে, জলীয় বাষ্পটাকে আবার সরিয়ে দেবে, সেই জায়গায় আবারও জলীয় বাষ্পের ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে। এর ফলে পাতার ভেতর থেকে বারবার করে জলীয় বাষ্প বের হতে থাকবে, এর ফলে প্রস্বেদনটা বেড়ে যাবে। বায়ু প্রবাহ যখন থাকে তখন প্রস্বেদন বেড়ে যায়। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের মূল আলোচনা। এখন লাস্ট যে কথাটা বলবো, যে প্রস্বেদনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলে, নেসেসারি ইভিল বলে। এখন চিন্তা করি যে অমঙ্গল একটা নেগেটিভ শব্দ, অতি প্রয়োজনীয় একটা পজিটিভ ধরনের শব্দ। আমরা কি কখনো পজিটিভ আর নেগেটিভ ধরনের শব্দকে একসাথে ব্যবহার করি? নিশ্চয়ই করি না। যেহেতু এখানে করা হচ্ছে তার মানে নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ রয়েছে। এখন এটাকে অমঙ্গল কেন বলছে? অমঙ্গল বলছে কারণ শীতকালে কিন্তু পাতা ঝরে যায়। পাতা ঝরে যায় কেন? পাতার ভেতরে তখন পানি প্রচুর পরিমাণে থাকে এবং বাহিরের আর্দ্রতা আসলে কম থাকে, বাতাসটা তখন শুষ্ক থাকে। তার মানে কি, তাদের ঘনত্বের অনেক পার্থক্য থাকছে এবং পানিটা করে কি, ওই বাতাসের মধ্যে চলে যেতে থাকে। এর ফলে কোষের পাতার যে কোষ সেটা শুকিয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে পাতাগুলো মরে যায়। তাহলে এটা এক ধরনের অমঙ্গল। কিন্তু চিন্তা করো, প্রস্বেদন যদি না থাকতো, একটু আগে যে বলেছিলাম মূলরোমের মধ্যে পানির জন্য একটা টান অনুভব করে, প্রস্বেদন যদি নাই হতো তাহলে কিন্তু এই টানটা অনুভব করতো না। তার মানে এই টানটা হওয়াটাও কিন্তু খুব বেশি প্রয়োজন, এই জন্য প্রস্বেদনটা প্রয়োজন। তার মানে প্রস্বেদন যেরকম ভাবে প্রয়োজনীয় একটা জিনিস, আবার একটা সিজনে গিয়ে সেটা কিন্তু এক ধরনের অমঙ্গল হিসেবে বিবেচিত হচ্ছে। তো এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে যে প্রস্বেদনকে কেন অতি প্রয়োজনীয় অমঙ্গল বলে। এই জিনিসটা ছাড়াও আমরা থাকতে পারছি না, আবার এই জিনিসটার ফলে দেখা যাচ্ছে উদ্ভিদটা ধীরে ধীরে একটা সময় মারাও যাচ্ছে। তো এটাই ছিল আজকের ক্লাসের আলোচনা। প্রথম দিক থেকে বিভিন্ন জিনিস সম্পর্কে বলেছিলাম, উদ্ভিদ এবং পানির সম্পর্ক সম্পর্কে বলেছিলাম, ব্যাপন ইমবাইবিশন সম্পর্কে বলেছিলাম, এবং একই সাথে অভিস্রবণ সম্পর্কে বলেছি। তারপরে বলেছি যে মূল রোম থেকে কিভাবে পানিটা ধীরে ধীরে পাতা পর্যন্ত যায়, খাবারগুলো পাতা থেকে কিভাবে পুরো দেহে ছড়িয়ে পড়ছে, সব সম্পর্কে বলছি। তার মানে উদ্ভিদের পুরো পরিবহনটা সম্পর্কে তোমাদের কিন্তু আজকে জানা হয়ে গেল। তো বাকি রইল হচ্ছে মানব দেহের মধ্যে হৃৎপিণ্ডটা আসলে কিভাবে রক্তটাকে প্রবাহিত করছে সেই সম্পর্কে জানা। তো সেটা আমরা সেকেন্ড লাইফ ক্লাসটিতে জানবো। তো এখন যেটা
তোমাদের দেখাবো। ক্লাসের একদম শুরুতে আমি একটা আলু কেটে দেখিয়েছিলাম। আলুটা কেটে দেখানোর সময় আমি বলেছিলাম যে আলুর মধ্যে যে পরিমাণ পানি রয়েছে সেই পানিটা ধীরে ধীরে বেড়ে যাবে, ভেতরের পানিটা। এবং আসলেও হয়েছে তাই। তোমরা আসলে দেখতে পাচ্ছ না, এটা একটা সমস্যা, যে এইখানে ভেতরে আমি যেই পরিমাণে চিনির দ্রবণ দিয়েছিলাম সেটা যেই উচ্চতায় ছিল, এখন উচ্চতাটা অনেক বেড়ে গিয়েছে। বেড়ে গিয়েছে কেন? অভিস্রবণের কারণে। তোমরা আসলে দেখতে পাচ্ছ না, এটা একটা মানে আমি খুবই দুঃখিত, তোমাদেরকে দেখাতে পারছি না। তো তোমরা যদি কেউ বাসায় পরীক্ষা করতে চাও, করতে পারো। কি করতে হবে? আলুটাকে অর্ধেক করে কাটবে, তারপরে আলুটার চারপাশে যে চামড়াটা সেটা ছাড়িয়ে নিতে হবে, সেটা একটা কাপের মতো অংশকে তৈরি করবে। এবং খেয়াল রাখবে কাপটা যাতে ছিদ্র হয়ে না যায়। যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা হবে না। এবং কাপটার ভেতরে ঘন চিনির দ্রবণ দিতে হবে। আর বাহিরে যে পাত্রটা থাকবে সেখানে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। এবং দেখা যাবে ধীরে ধীরে পানিটা সেই কাপটার ভেতরে চলে যাচ্ছে এবং কাপের ভেতরে দ্রবণের উচ্চতাটা বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে দুটো দ্রাবক একই ছিল, দ্রাবকটা করছে কি তার ঘনত্বটাকে একই করার জন্য সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধীরে ধীরে চলে যাচ্ছে। এবং আলুটা সেখানে হচ্ছে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি রূপে কাজ করছে। তো এটাই ছিল আজকের লাইভ ক্লাস নিয়ে আলোচনা। আশা করি তোমরা সেকেন্ড লাইভ ক্লাসে থাকবে। সেকেন্ড লাইভ ক্লাসে হার্ট নিয়ে আলোচনা করা হবে। একদম লাইভ ক্লাসটি করতে কিন্তু ভুলবে না।